ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যারা জিরো এনরোলমেন্ট স্কুলে রয়েছেন বা এমন স্কুলে আছেন যেখানে আরটি 2009 অনুযায়ী যে পিটিআর পিউপিল টিচার্স রেশিও, সেক্ষেত্রে ছাত্রছাত্রীর সংখ্যা কম, শিক্ষকের সংখ্যা বেশি, অর্থাৎ সারপ্লাস টিচার। সেটা প্রাইমারি বা সেকেন্ডারি বিদ্যালয় উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তো তাদের ট্রান্সফারের পদ্ধতি এবং কাকে অগ্রাধিকার দেওয়া হবে ট্রান্সফারের জন্য, সেই বিষয়ে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যেটা বেরিয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো। এখানে অবজেক্টিভটা খুবই পরিষ্কার, তবু আমি এক লাইন বলে দিই। সেটা বলা হচ্ছে আপনার মানব সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, এর জন্য জিরো এনরোলমেন্ট স্কুল এবং যে সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে সেখান থেকে কর্মী বদলি করে এমন স্কুলে নিয়োগ করা যেখানে ছাত্র শিক্ষক অনুপাত বা পিটিআর যেটা বেশি হওয়ার কারণে কর্মীর অভাব রয়েছে। এবার স্কোপটা ভালো করে দেখুন, পরিধিটা যেটা বলতে চাইছে যে এই এসওপি স্কুল শিক্ষা দপ্তরের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, বিশেষ নিয়মাবলী স্কুল যেগুলি আছে, স্পেশাল রুল স্কুল, সেগুলি বাদ দিয়ে। এবারে দেখুন এখানে 1, 2, 3, 4 পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে কাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে না, জিরো এনরোলমেন্ট স্কুলে কর্মরত যারা স্টাফ, টিচিং স্টাফ, পাশাপাশি নন টিচিং স্টাফ ওয়ার্কিং ইন জিরো এনরোলমেন্ট স্কুল, অর্থাৎ জিরো এনরোলমেন্ট স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পাশাপাশি সারপ্লাস টিচার্স আইডেন্টিফাইড ইন স্কুলস হোয়ার স্টাফিং এক্সিডস দি প্রেসক্রাইব নর্মস অফ আরটি অ্যাক্ট 2009। আরটি অ্যাক্ট 2009 অনুযায়ী যেখানে শিক্ষক বেশি আছে ছাত্র কম আছে, অর্থাৎ যারা সারপ্লাস টিচার তাদেরকেও ট্রান্সফার করা হবে। পাশাপাশি বলা হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড স্টাফ প্যাটার্ন ইন সেকেন্ডারি স্কুল, সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে স্টাফ প্যাটার্ন অনুযায়ী মিনিমাম যেটুকু মেনটেন করা প্রয়োজন একটা বিদ্যালয়ে সেটাই থাকবে। বাড়তি যেটা শিক্ষক বা শিক্ষাকর্মী অর্থাৎ সারপ্লাস তাদেরকে ট্রান্সফার করা হবে। আমি যে কারণে শুরুতেই বলেছিলাম এটা প্রাথমিক এবং সেকেন্ডারি স্কুল উভয়ের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এবার প্রসিডিওরটা কি বলতে চাইছে ভালো করে দেখুন। কার্য পদ্ধতি যেটা বলতে চাইছে 1 নম্বর পয়েন্টে, মানে কি কি স্টেপস ধরে কাজটা হবে, যার মধ্যে কিছু স্টেপ অলরেডি হয়ে গেছে। বলা হচ্ছে যে শিক্ষক ও শিক্ষাকর্মী থাকা জিরো এনরোলমেন্ট স্কুলগুলো চিহ্নিত করা। তাহলে প্রথমে এমন স্কুলের নাম যেগুলো জিরো এনরোলমেন্ট, সেই স্কুলগুলোকে আইডেন্টিফাই করা, সেটা অলরেডি হয়ে গেছে। তারপরে আইডেন্টিফিকেশন অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইন দোজ জিরো এনরোলমেন্ট স্কুল, অর্থাৎ যে বিদ্যালয়গুলি এই মুহূর্তে কোনো ছাত্রছাত্রী নেই, জিরো এনরোলমেন্ট, সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের আইডেন্টিফাই করা, এটাও অলরেডি হয়ে গেছে। এই দুটো পয়েন্ট ডান। 3 নম্বর পয়েন্টে যেটা বলছে অতিরিক্ত শিক্ষক থাকা স্কুলগুলো চিহ্নিত করা। 4 নম্বরে বলছে ওই অতিরিক্ত শিক্ষক থাকা স্কুলগুলোর মধ্যে শিক্ষক শিক্ষাকর্মীদের চিহ্নিত করা। এরপরে যেটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি শিক্ষক সারপ্লাস টিচার্স সেটাকে চিহ্নিত করা। এরপরে 5 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে উচ্চ পিটিআর সম্পন্ন, এখানে উচ্চ পিটিআর মানে হচ্ছে ছাত্র সংখ্যা বেশি শিক্ষক কম, সেই সমস্ত স্কুলগুলোকে চিহ্নিত করা যেখানে শিক্ষকের ঘাটতি রয়েছে। এবার 6 নম্বর পয়েন্টে প্রসেসটা বলা হচ্ছে যে জেলা কর্তৃপক্ষ, তার মধ্যে মাধ্যমিক স্কুলের জন্য ডিআই সেকেন্ডারি আর প্রাথমিক স্কুলের জন্য ডিপিএসসি, তারা উচ্চ পিটিআর যুক্ত মানে যেখানে শিক্ষার্থী সংখ্যা বেশি সেই সমস্ত স্কুলগুলোর একটা তালিকা প্রকাশ করবে এবং ভবিষ্যতে সেই তালিকা অনুযায়ী কাউন্সিলিং হবে। আমি যাচ্ছি সেই জায়গাটায়, এক প্রকার কাউন্সিলিংই প্রকাশ করবে, যেখানে স্কুলের নাম, জেলা, ব্লক, সার্কেল এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে বিষয় ভিত্তিক সহ প্রয়োজনীয় শিক্ষকের সংখ্যা ও বিভাগ উল্লেখ করবে। আচ্ছা, 7 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ স্টাফ ফর ট্রান্সফার, অর্থাৎ বদলির জন্য সেই সমস্ত স্টাফ মানে শিক্ষক ও শিক্ষাকর্মী তাদেরকে চিহ্নিতকরণ করা। এই হচ্ছে প্রসিডিওরটা এটা। আচ্ছা, এবার এই আইডেন্টিফিকেশন অফ স্টাফ ফর ট্রান্সফার, অর্থাৎ কাকে আমি ট্রান্সফারের জন্য আইডেন্টিফাই করব। একসাথে যদি একাধিক শিক্ষক শিক্ষিকা থাকে একই সাবজেক্টের ক্ষেত্রে বা প্রাথমিকের ক্ষেত্রে সাবজেক্টের কোনো ব্যাপার নয়, সেক্ষেত্রে কাকে অগ্রাধিকার দেবো, কিভাবে বিষয়টা হবে, সমস্ত বিষয়টা এখানে রয়েছে। তাহলে প্রথমে যেটা বলা হচ্ছে আপনার এ পয়েন্টে যেটা বলা হচ্ছে জিরো এনরোলমেন্ট স্কুলে নিযুক্ত সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী বদলির জন্য বিবেচনা করা হবে, অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়গুলি জিরো এনরোলমেন্ট সেখানে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী থাকবে না, তাদের প্রত্যেককে ট্রান্সফার করা হবে। তারপরে বি এর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে সমস্ত শিক্ষক ইতিমধ্যেই
আপনার ডিপ্লয়মেন্ট হয়েছে, অর্থাৎ অতীতে এমন ঘটনা ঘটেছিল যে একটি বিদ্যালয় থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে ছাত্র সংখ্যা বেশি, শিক্ষক সংখ্যা কম। বলছে তেমন তেমন হলে যদি সম্ভব হয় তাদেরকে সেই স্কুলেতেই আবার রেখে দেওয়া হবে যেখানে তাদেরকে এখন প্লেস করা হয়েছে, মানে লো পিটিআর এর জন্য যেখানে হাই পিটিআর, সেখানে যাদেরকে অলরেডি এখন ডিপ্লয় করা হয়ে গেছে, যদি সুযোগ থাকে তাদেরকে সেখানেই রেখে দেওয়া হবে, এটাই বলা হচ্ছে। তারপর সি এর পয়েন্টে যেটা বলা হচ্ছে অন্যান্য স্কুলের অতিরিক্ত শিক্ষকদেরও চিহ্নিত করা হবে। তারপর ডি এর পয়েন্টে যেটা বলা হচ্ছে, এইটা এবার ভালো করে দেখুন, ডি এর পয়েন্টটা আপনার অতিরিক্ত শিক্ষকদের বিবেচনার ক্ষেত্রে বর্তমান স্কুলে যোগদানের তারিখ অনুযায়ী সিনিয়র শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ প্রেজেন্ট স্কুল আপনার টোটাল সার্ভিস লেন্থ কিন্তু দেখা হবে না, অর্থাৎ আপনি যদি এর আগে কোনো স্কুলে চাকরি করে থাকেন সেই স্কুলের কর্মজীবনের যে লেন্থ সেটা এক্ষেত্রে হিসাবের মধ্যে আসবে না। বর্তমান স্কুলে যে সিনিয়র ডেট অফ জয়নিং ধরে, বর্তমান স্কুলের ডেট অফ জয়নিং ধরে যিনি সিনিয়র, ট্রান্সফারের ক্ষেত্রে তাকে অগ্রাধিকার দেওয়া হবে, এটাই হচ্ছে পরিষ্কার কথা। এবং বলা হচ্ছে যে এই নিয়মটা কিন্তু এই ক্ষেত্রে এক্সিস্টিং রুলেতে নাই, কিন্তু এক্ষেত্রে এই নিয়মটাই করা হলো, এমনটাই পরিষ্কার বলা হচ্ছে। আচ্ছা, যে বিদ্যমান যে নিয়মাবলী এমন কোনো সংস্থান নেই, তাহলে সিনিয়রিটি বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। তারপরে পয়েন্ট যেটা বলা হচ্ছে আপনার ইয়ের পয়েন্টটা, ফর সেকেন্ডারি স্কুল, মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে বিষয় ভিত্তিক অতিরিক্ত শিক্ষকদের বিবেচনা করা হবে। তারপরে আপনার এফ এর ক্ষেত্রে এবার প্রাইমারি স্কুলে তো আর বিষয় ভিত্তিক বিষয়টা নেই, তো যে কারণে বলা হচ্ছে যে নিম্ন পিটিআর যুক্ত প্রাথমিক স্কুলের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে শিক্ষকের সংখ্যা বেশি, সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে বদলির জন্য অতিরিক্ত শিক্ষক হিসেবে গণ্য করা হবে না। যেহেতু প্রাথমিক স্কুলে বিষয় ভিত্তিক কোনো পদ নেই, তাই বদলির জন্য সিনিয়র শিক্ষক নির্ধারণে সমস্ত সহকারী শিক্ষকদের মধ্যে বিবেচনা করা হবে। অর্থাৎ যদি একটি প্রাইমারি স্কুলে একজন টিচার সারপ্লাস হয়, প্রধান শিক্ষককে বাদ দিয়ে বাকি যতজন থাকবে তাদের মধ্যে যিনি সিনিয়র ওই স্কুলের রেসপেক্টে তাকে ট্রান্সফারের জন্য অগ্রাধিকার করা হবে। এরপরে 8 নম্বরে আচ্ছা 8 নম্বরে বলা হচ্ছে মডালিটিস ফর ট্রান্সফার, অর্থাৎ বদলির পদ্ধতি। বলা হচ্ছে চিহ্নিত অতিরিক্ত শিক্ষকদের, মানে যাদেরকে ট্রান্সফার করা হবে তাদেরকে বলা হচ্ছে যে ওই যে বললাম যে উচ্চ পিটিআর যুক্ত স্কুলের তালিকা প্রকাশ করা হবে, তো সেই তালিকা দেখে 3টে স্কুল তাদেরকে পছন্দ করার সুযোগ দেওয়া হবে। এটা হচ্ছে পরিষ্কার কথা, এখানে পরিষ্কার ছাড়াই বলা হচ্ছে। এবং অতিরিক্ত প্রাথমিক শিক্ষকদের জমা দেওয়া আবেদনের ভিত্তিতে ডিপিএসসি উচ্চ পিটিআর যুক্ত স্কুলে যেখানে শিক্ষকের ঘাটতি রয়েছে বদলির জন্য প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। আচ্ছা, তারপরে সি এর পয়েন্টে যেটা বলা হচ্ছে সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে জিরো এনরোলমেন্ট স্কুলে কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মী, শিক্ষাকর্মী, কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মী এবং চিহ্নিত অতিরিক্ত শিক্ষকরা, মানে যেখানে ছাত্র সংখ্যা কম অর্থাৎ সারপ্লাস টিচার যারা, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ পিটিআর যুক্ত, মানে যেখানে শিক্ষক সংখ্যা কম, স্কুলের তালিকা থেকে তাদের পছন্দ সংশ্লিষ্ট লিস্ট তারা ডিআই অফিসে জমা দেবেন। এরপর তিনি সেগুলো সংকলন করে পরবর্তী পদক্ষেপের জন্য এসএসসি সেন্ট্রাল অফিসে পাঠাবেন। তারপর ডি এর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে অনেক স্কুল এমন আছে 10-15 বছর ধরে আপগ্রেড হওয়ার জন্য কোনো অনুমোদিত পদ নেই, কিন্তু এই স্কুলগুলোতে নির্দিষ্ট বিভাগের শিক্ষকের চরম প্রয়োজন। জিরো এনরোলমেন্ট বা কম এনরোলমেন্ট স্কুল থেকে শিক্ষক ও শিক্ষাকর্মী উচ্চ পিটিআর যুক্ত স্কুলে অথবা যে স্কুলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষকের প্রয়োজন সেখানে বদলির জন্য বিষয়টি বিবেচনা করা হবে। এরপরে যে পয়েন্টটা বলা হচ্ছে ইয়ের পয়েন্টটা, প্রশাসনিক প্রয়োজনীয়তা এবং পছন্দ অনুযায়ী যথাসম্ভব বদলির আদেশ জারি করা হবে। তারপর এফ এর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে কোনো অতিরিক্ত শিক্ষক যদি নির্ধারিত সময়ের মধ্যে পছন্দ জমা দিতে ব্যর্থ হন অথবা সীমিত শূন্যপদের কারণে পছন্দের স্কুলে তাদের জায়গা না হয়, তবে উপযুক্ত কর্তৃপক্ষের প্রশাসনিক জরুরি অবস্থা ও শিক্ষাগত প্রয়োজনের ভিত্তিতে ওই শিক্ষককে চিহ্নিত করে উচ্চ পিটিআর যুক্ত স্কুলে নিয়োগ করবে। এই বরাদ্দ চূড়ান্ত এবং বাধ্যতামূলক বলে গণ্য হবে। নেক্সট যেটা জি এর পয়েন্টে বলা হচ্ছে ট্রান্সফার অর্ডার, উপযুক্ত কর্তৃপক্ষ, মাধ্যমিকের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, প্রাথমিকের ক্ষেত্রে ডিপিএসসি দ্বারা বদলির আদেশ জারি করা হবে। নেক্সট যেটা বলা হচ্ছে এইচ এর পয়েন্টটা, জিরো এনরোলমেন্ট মাধ্যমিক স্কুলগুলোতে অনুমোদিত পদ রয়েছে, প্রয়োজনীয় স্কুলগুলোতে ব্যবহারের জন্য উপযুক্ত আদেশ জারি করে রাজ্য স্তরে এই সমস্ত পদ তুলে নেওয়া হতে পারে। অর্থাৎ যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই যে পোস্টগুলো সেগুলোকে প্রয়োজনে আমরা তুলে নিতে পারে। তাহলে এবার সেই স্কুলগুলোর ক্ষেত্রে কি হবে
না জিরো এনরোলমেন্ট স্কুল থেকে শিক্ষাকর্মীদের অন্য স্কুলে বদলির জন্য স্কুল বন্ধ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট এসআই অফ স্কুলস ওই স্কুলগুলোর অভিভাবক হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং তৎক্ষণাৎ সম্পত্তির অবস্থা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। মানে সেই স্কুলগুলো উঠে যাচ্ছে, তাহলে তার যে বাকি বিষয়বস্তু এসআই অফ স্কুল হায়ার অথরিটিকে জানাবে। এই হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ট্রান্সফারের ক্ষেত্রে, সেটা প্রাইমারি এবং সেকেন্ডারির ক্ষেত্রে। আমি সামগ্রিক বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।